আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ে চতুর্ভুজের শ্রেণীবিভাগ কোষে দেখি কুড়ি এই অংশটা করব। দেখো, তোমরা চতুর্ভুজ সম্পর্কে ছোট ক্লাসেই জেনে এসছো। তো এখানে কি বলেছে, নিচের ছবিগুলির মধ্যে কোনটি চতুর্ভুজ আলাদা করি। দেখো, এটা তো চতুর্ভুজ হতেই পারে না। চতুর্ভুজ হচ্ছে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্র, তাহলে এটা কিন্তু চতুর্ভুজ নয়। তাহলে এটা কিন্তু চতুর্ভুজ নয়। দেখো, এখানে চারটে বাহু রয়েছে, তাহলে এটাকে আমরা বলবো চতুর্ভুজ। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে আমরা বলবো হচ্ছে চতুর্ভুজ। এখানে দেখো 1 2 3 4 আছে, এটাও চতুর্ভুজ। তাহলে যার যা চারটে বাহু থাকবে সেটা হলো চতুর্ভুজ। তাহলে এখানে দেখো 1 2 3 4 চারটে বাহু রয়েছে, তাই জন্য একে আমরা চতুর্ভুজ বলবো। এখানেও চারটে বাহু রয়েছে, তাই জন্য একেও আমরা চতুর্ভুজ বলবো। এখানেও চারটে বাহু রয়েছে, চতুর্ভুজ। তো এবার দেখো, আমরা প্রথমে এটাকে চতুর্ভুজ বললাম না, কিন্তু বাকিগুলো দেখো চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্র, তাই চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কিন্তু বিভিন্ন ধরনের হয়। এটাই আমাদের এখানকার বিষয়, যে চতুর্ভুজের শ্রেণীবিভাগ। তাহলে এই বিষয়গুলোকে আরও আমাদেরকে ভালো করে বোঝার জন্য আমরা প্রথম থেকে আলোচনাটা করি, করার পরে আমরা 2 থেকে উত্তর শুরু করব। দেখো, অধ্যায়ের শুরুতে 20 নম্বর যে অধ্যায় চতুর্ভুজের শ্রেণীবিভাগ, প্রথমে দেখো একটা ছবি আঁকা আছে। এই ছবিটা দেখো, একটা দুটো তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ, তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ত্রিভুজ। আবার এখানে দেখো 1 2 3 চারটে আছে, তাই জন্য একে চতুর্ভুজ বলবো। তাহলে এখানে দেখো 1 2 3 4 5, একে বলবো পঞ্চভুজ। পঞ্চভুজ। এখানে দেখো 1 2 3 4 5 6টা আছে, তাই জন্য একে আমরা বলবো ষড়ভুজ। তাহলে ভুজ মানে হচ্ছে বাহু, যতগুলো বাহু থাকবে ততগুলো ভুজ হবে। যেমন 3টে বাহু আছে ত্রিভুজ, 4টে বাহু আছে চতুর্ভুজ, 5টা বাহু থাকলে পঞ্চভুজ, 6টা বাহু থাকলে ষড়ভুজ। দেখো, এই যে ছবিগুলো দেখছো সবগুলোরই কিন্তু অনেকগুলো বাহু রয়েছে, তাই জন্য এদেরকে আমরা বহুভুজও বলতে পারি। তাহলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজকে আমরা সবগুলোকে বহুভুজ বলবো। তাহলে যার ক্ষেত্রে কি হবে, 2-এর বেশি বাহু থাকে, যে জ্যামিতিক চিত্রে 2-এর বেশি বাহু দ্বারা সীমাবদ্ধ হয়ে থাকে, তাকে আমরা বলে থাকি হচ্ছে বহুভুজ। তাহলে দেখো, একাধিক বাহু থাকলেই যে বহুভুজ হবে তা নয়, একাধিক বাহু দ্বারা সীমাবদ্ধ হতে হবে, তাহলে সেটাকে আমরা বহুভুজ বলবো। বহুভুজ বিভিন্ন ধরনের, চতুর্ভুজও কিন্তু একটা বহুভুজের মধ্যে পড়ে, বা ত্রিভুজও কিন্তু একটা বহুভুজের মধ্যে পড়ে। তাহলে আমরা যে সমস্ত ছবিগুলো দেখে থাকি সচরাচর, সেগুলো হচ্ছে এই ধরনের। এই যে এই অংশটাকে, এটাকে আমরা বলে থাকি কি, বর্গক্ষেত্র, কারণ চারটে বাহুর দৈর্ঘ্য যার সমান হয়ে থাকে, তাহলে এটাকে বর্গক্ষেত্র বলবো। এটাকে আমরা বলবো হচ্ছে রম্বস, এটাকেও আমরা রম্বস বলবো। তাহলে যে এই যে ছবিগুলো দেখো, হ্যাঁ, ছবিগুলো দেখলে তুমি বুঝতে পারবে প্রত্যেকে কি হচ্ছে, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্র। তাহলে এগুলো সবই কিন্তু চতুর্ভুজের অন্তর্ভুক্ত। তোমরা এই ধরনের চতুর্ভুজ পাবে। তাহলে বিভিন্ন ধরনের চতুর্ভুজ হতে পারে। তাহলে 1 2 3 4 চারটে বাহু হচ্ছে চতুর্ভুজ। আবার 1 2 3 4 5 পঞ্চভুজ। তাহলে বিভিন্ন আকৃতির হতে পারে। তাহলে যে সরল রেখাংশ দিয়ে বহুভুজটি তৈরি, সেই সরল রেখাংশগুলিকে কি বলা হয়, বহুভুজের বাহু বলা হয়। আর দুটো বাহুর ছেদ বিন্দুকে বহুভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলা হয়। যেখানে এই যে দুটো বাহু ছেদ করছে তাকে বলা হয়ে থাকে শীর্ষবিন্দু। ধরনের চতুর্ভুজ সম্পর্কে জানবে, সেটা হচ্ছে কুব্জ চতুর্ভুজ আর অকুব্জ চতুর্ভুজ। এই দেখো, আমরা এর আগের পেজে যে ছবিটা পড়লাম, যে চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ ছিল, এখানেও চারটে বাহু দ্বারা সীমাবদ্ধ, তো এটা চতুর্ভুজ। আবার দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে পঞ্চভুজ। তো কুব্জ অকুব্জ কাকে বলা হয়? দেখো, এই যে আমরা ছবিটা আঁকলাম, এই যে চতুর্ভুজ আমরা দেখছি, চতুর্ভুজের কর্ণ কাকে বলা হয়? তোমরা শীর্ষবিন্দু দেখলে, যে দুটো বাহু যেখানে মিলিত হয় তাকে বলা থাকে শীর্ষবিন্দু। তো এই বিপরীত দুটো শীর্ষবিন্দু সংযোগকারী সরলরেখাকেই আমরা বলে থাকি কর্ণ। তাহলে কর্ণ কাকে বলা হয়? তাহলে কর্ণ একটা জিনিস দেখলাম, আমরা তো জানি এইটা যদি একটা ছবি হয়, চতুর্ভুজ হয়, তাহলে নামকরণ করো এ বি সি ডি, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু, বিপরীত শীর্ষবিন্দুকারী সংযোগকারী যে সরলরেখা হয় তাকে আমরা বলে থাকি কর্ণ। তাহলে বিপরীত শীর্ষবিন্দু সংযোগকারী সরলরেখা, শীর্ষবিন্দু সংযোগকারী সরলরেখা, সংযোগকারী সরলরেখা, সরল রেখাকে কর্ণ বলে।
দেখো এই যে চতুর্ভুজটা আঁকলাম, এই চতুর্ভুজে দেখো বিপরীত শীর্ষবিন্দু যদি আমি নামকরণ করি তাহলে বুঝতে পারবে এটা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে ডি। তাহলে চারটে নাম আছে দেখো একটা চতুর্ভুজ এ বি সি ডি। তাহলে এই যে বিপরীত শীর্ষবিন্দু অর্থাৎ হচ্ছে এ আর সি, এখানে যেমন এ আর সি যুক্ত করলাম, দেখো এটা হচ্ছে কর্ণ। কর্ণটা কি আছে? চতুর্ভুজের বাইরে আছে। এই ধরনের চতুর্ভুজকে আমরা বলে থাকি হচ্ছে অকুব্জ চতুর্ভুজ, আর বহুভুজের ক্ষেত্রে বলবো অকুব্জ বহুভুজ। আর যে ক্ষেত্রে কি হবে, কর্ণগুলি বহুভুজের ভিতরে থাকবে তাকে বলা হয়ে থাকে কুব্জ বহুভুজ। আর কুব্জ চতুর্ভুজ যদি বলতাম তাহলে বলবো যে চতুর্ভুজের কর্ণ ভেতরে থাকবে সেটা কুব্জ চতুর্ভুজ। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো সবই হচ্ছে কুব্জ চতুর্ভুজ। আর অকুব্জ যদি কর্ণটা বাইরে থাকে, যেমন এই ছবি দেখো কর্ণটা বাইরে রয়েছে। তাহলে আমরা যে কর্ণ কথাটা পেলাম, তাহলে কর্ণ জিনিসটা কি বললাম, যে বিপরীত, ধরো এ বি সি ডি ই এফ, এদের যে বিপরীত যে শীর্ষবিন্দুগুলো আছে দেখো এ থেকে, এগুলো নয় যেগুলো যুক্ত আছে সরলরেখা, ওগুলো নয়, এ ছাড়া দেখো এইটা একটা কর্ণ, এ ডি একটা কর্ণ, এ ই একটা কর্ণ। তাহলে এ থেকে তিনটে কর্ণ হলো। আবার বি থেকে দেখো এইটা একটা কর্ণ, এইটা একটা কর্ণ, আবার বি ডি হচ্ছে একটা কর্ণ হবে, এখানে দেওয়া নাই। তাহলে বিভিন্ন কর্ণ হতে পারে, এক একটা চতুর্ভুজের একাধিক কর্ণ থাকতে পারে। যেমন তোমরা এই যে যদি একটা আয়তকার চিত্র হয় তাহলে দেখো কর্ণ কোনটা, কর্ণ হচ্ছে দুটো রয়েছে। দেখো এইটা হচ্ছে একটা কর্ণ, এইটা একটা কর্ণ, তাহলে এর কর্ণ কতগুলো? দুটি। তাহলে কুব্জ বহুভুজ, কুব্জ চতুর্ভুজ যেটাকে বলছি, যে কর্ণ যাদের ভেতরে থাকবে, তার ক্ষেত্রে দেখো এই আয়তক্ষেত্রে দুটো থাকবে, হ্যাঁ এই ছবি দুটো, এগুলো দুটো। কিন্তু দেখো ষড়ভুজ যখন হচ্ছে তার কর্ণ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এবারে কর্ণ কতগুলো রয়েছে তার কিন্তু একটা সূত্র রয়েছে। কোনো ছবির কর্ণ কতগুলো হবে তার কিন্তু একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলায় ফেলে আমরা কর্ণকে বের করতে পারি। তাহলে কর্ণ বের করার সূত্র কি? কর্ণ বের করার সূত্র হচ্ছে এন ইন্টু এন মাইনাস 3/2। দেখো একটা যদি চতুর্ভুজ হয় তাহলে এটা তোমাদেরকে খাতায় করে দেখো। কর্ণ বের করার সূত্র কি হলো? কর্ণ বের করার সূত্র হচ্ছে যে এন ইন্টু হচ্ছে এন মাইনাস হচ্ছে 3/2। এনটা কি? এন হচ্ছে বাহু। আজকের আমাদের বিষয় হচ্ছে চতুর্ভুজ সম্পর্কে। আমি এখানে একটা চতুর্ভুজ আঁকলাম। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণের আলোচনায় বুঝতে পেরেছো যে চতুর্ভুজে কতগুলো বাহু থাকে। এ বি সি ডি যদি চতুর্ভুজ হয় এর বাহুর সংখ্যা কত? 1 2 3 4। কতগুলো বাহু আছে? 4টে বাহু রয়েছে। আমরা তো জানি চতুর্ভুজে 4টে। তাহলে এখানে এন এর মান হচ্ছে 4। যতগুলো বাহু থাকবে এন হচ্ছে তত। তাহলে 4 লিখলাম। তাহলে এখানেও এন এর জায়গায় আমরা কত লিখবো? 4। বিয়োগ কত আছে? 3। নিচে কত আছে? ভাগ 2। এই সূত্র ফেললাম। তাহলে 4, যদি 4 থেকে 3কে বিয়োগ করো তাহলে 1 হবে, বাই হচ্ছে 2। তাহলে 2 দুগুণী 4। তাহলে কতগুলো কর্ণ হবে? এক একটা চতুর্ভুজের আমরা দেখছি তাহলে দুটো কর্ণ, একটা হচ্ছে এসি একটা কর্ণ আর একটা হচ্ছে বিডি হচ্ছে একটা কর্ণ। তাহলে আমরা যদি বাহু যদি জানি তাহলে তার কিন্তু কর্ণ বের করতে পারবো। ধরো আমরা পঞ্চভুজ পেয়েছিলাম একটু আগে, এই ধরনের ছবিগুলোকে পঞ্চভুজ বলে থাকি। 5টা বাহু দ্বারা সীমাবদ্ধ। তাহলে এর কর্ণ কতগুলো হবে? কর্ণ তোমরা বুঝতে পেরেছো কাকে বলা হয়। তাহলে এর কর্ণের সংখ্যা কত? সেই কর্ণের সংখ্যা বের করতে গেলে আমরা এখানে দেখো 1 2 3 4 5, তাহলে এন এর জায়গায় আমরা লিখবো 5, এখানেও এন এর জায়গায় লিখবো 5, তারপরে বিয়োগ কত আছে সূত্রে? 3 আছে, নিচে কত আছে? 2। তাহলে 5 গুণ চিহ্ন 5 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে 2 হবে, আর নিচে কত আছে? 2। 2 2 কেটে গেল। তাহলে কতগুলো কর্ণ? 5টি কর্ণ রয়েছে। তাহলে কোন ছবির কতগুলো কর্ণ আছে তার কিন্তু সূত্র হচ্ছে এটা। বাহু যদি জানি তাহলে কিন্তু তার আমরা কর্ণ বের করতে পারি। যদি এরকম দিয়ে একটা প্রশ্ন তোমাদের দিই, দশভুজ, দশভুজ মানে 10টা বাহু, দশভুজ, দশভুজের কর্ণের সংখ্যা কত বের করতে বললাম। কর্ণের সংখ্যা কত? তাহলে আশা করি এই যে সূত্রটা আমি লিখলাম এই সূত্র দেখে তোমরা কিন্তু এটা কিন্তু বের করতে পারবে, এইটুকু বিশ্বাস করি। এটা তোমাদের হোমওয়ার্ক আমি দিলাম। যদি না পারো তাহলে ভিডিওটা আবার কিছুটা দেখে নিয়ে তারপরে এটাকে করার চেষ্টা করবে।
এতক্ষণ আমরা যে চতুর্ভুজগুলো দেখলাম, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই ধরনেরও চতুর্ভুজ হয়, একে বলা হয়ে থাকে ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলা হয়? ট্রাপিজিয়াম হচ্ছে যাদের হচ্ছে বিপরীত বাহুগুলো হচ্ছে একজোড়া, বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল। একজোড়া, এই কথাটা লিখতে হবে যে একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে বলা হয়ে থাকে ট্রাপিজিয়াম। এইবারে ট্রাপিজিয়ামে দুটো বাহু সমান হতে পারে, তাহলে তো সেই ক্ষেত্রে আমরা তাকে নাম দিব সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান, মানে এইটা হচ্ছে তির্যক বাহু বলা হয়ে থাকে। যদি কোনো ট্রাপিজিয়ামের এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে বলা থাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রাপিজিয়াম সম্পর্কে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও আমরা কর্ণ পাবো, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কর্ণ। তাহলে এবারে দেখো, ছবি দেখে বুঝতে পারছো এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য কিন্তু আলাদা। তাহলে ট্রাপিজিয়ামের কি হয়ে থাকে? কর্ণদ্বয়ের পরস্পর কি হয়ে থাকে? অসমান হয়ে থাকবে। ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটোগুলো সমান, দৈর্ঘ্য সমান হলে তাদের যে কোনো সমতল বাহু সংলগ্ন কোণগুলির পরিমাণও কি হবে? কোণগুলো হচ্ছে সমান হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি পরস্পর সমান্তরাল হয় তখন তাকে সামান্তরিক বলবো। এইভাবে আমরা সামান্তরিক লিখতে পারি, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলি। তাই সামান্তরিক হচ্ছে একটি ট্রাপিজিয়াম। সামান্তরিককে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি, কারণ সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। আমরা জানি ট্রাপিজিয়ামেরও একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাহলে সামান্তরিককে আমরা ট্রাপিজিয়ামও। 33 নম্বর পেজে কি বলেছে, যে একটা স্কেল দিয়ে এই ধরনের একটা সরলরেখা করতে বলেছে, তারপর আবার সেটাকে এই কোণাকুণি বসিয়ে একটা ছবি আঁকতে বলেছে। তাহলে এই ছবিটা আমরা আঁকি। তাহলে কিভাবে আঁকবো দেখো। তাহলে এটাকে আঁকবো, এখান থেকে আমাকে একটি সরল রেখা টানতে বলেছে দুই দিকে। তাহলে একটা স্কেল দিয়ে বসিয়ে আমরা এইভাবে একটা সরল রেখা টেনে নিলাম। আবার কি করেছে, আবার স্কেলটাকে এইভাবে বসিয়ে আরো দুটো সরল রেখা দুই দিকে টেনে নিলাম। তাহলে এইবারে এর নাম দিতে বলেছে, দেখো কি নাম দিতে বলেছিল, এইরকম ভাবে দাগ দিয়ে দাও আর নাম দিয়ে দাও। এখানে নাম দিতে বলেছে ই, এটা নাম বলেছে এফ, জি এবং এইচ। আচ্ছা, আর এই যে অংশটা এটার নাম বলছে এ, এটার নাম হচ্ছে বি, এটা হচ্ছে সি আর হচ্ছে টি। তাহলে দেখো এই যে এ বি সি ডি, এদের যদি আমরা মাপ নিই, দেখো এই এ বি সি ডি যদি আমরা ছবিটা দেখি, দেখো একটা জিনিস তো পরিষ্কার যে এই বাহুটা আর এই বাহুটার সমান, আবার এই বাহুটা আর এই বাহুটার সমান। তাহলে বিপরীত বাহুগুলো সমান, তাহলে এ বি সি ডি, তাহলে আমরা কি বলবো, সামান্তরিক। তাহলে এইভাবেও কিন্তু আমরা একটি সামান্তরিককে অঙ্কন করতে পারি। সামান্তরিকের তাহলে চারটি বাহু, এটা যদি একটা চতুর্ভুজ, চতুর্ভুজই একটি সামান্তরিক। তাহলে এ বি হচ্ছে, এ বি এর বিপরীত বাহু কি আছে? বিপরীত বাহু কোনটাকে? যে বাহুটা এর অপোজিটে থাকে, মানে এইদিকে এই বাহুটা। তাহলে বিপরীত বাহু হচ্ছে কি হবে না, সিডি হচ্ছে এর বিপরীত বাহু। এইবারে আমাকে যেটা বলছে এখানে, যেটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে এ এবং ডি কে যুক্ত করে দাও। এখান থেকে আমরা কাকে যুক্ত করলাম? এ এবং ডি কে যুক্ত করলাম। আবার আমি এখান থেকে বি এবং সি কে যুক্ত করে দিলাম। তাহলে এগুলো হচ্ছে কর্ণ। তাহলে একটা চতুর্ভুজের, আমরা এর আগের আলোচনায় দেখলাম চতুর্ভুজের কর্ণ কতগুলো থাকে? কর্ণ থাকে হচ্ছে দুটি। একটা হচ্ছে এই হিসেবে যদি দেখি, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে বিসি। এইবারে যদি আমরা দৈর্ঘ্য মাপি, দেখি কি হবে। তাহলে এইটা মোটামুটি তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 3.5-এর মতো, আর এইটা তোমার দাঁড়াচ্ছে প্রায় 5.5-এর থেকে 4.5-এর থেকে একটু বড়। তার মানে এই কর্ণ আর এই কর্ণ, দুটো কর্ণের দৈর্ঘ্য কিন্তু আমরা সমান নয় বলতে পারি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কি বলবো? সামান্তরিকের ক্ষেত্রে আমরা বলবো যে কর্ণ দুটো কিন্তু কখনোই সমান হবে না। হ্যাঁ, সমান যখনই হয়ে যাবে তখন এই সামান্তরিকের নামই হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে আমি যদি আয়তক্ষেত্রের সংজ্ঞা বলি, তাহলে আয়তক্ষেত্র দেখো আমরা বিভিন্ন ভাবে আয়তক্ষেত্রের সংজ্ঞা আমরা বলতে পারি। কি না, বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল ও কোণগুলি সমকোণ হলে তাকে আমরা বলবো হচ্ছে আয়তক্ষেত্র। তেমনি ভাবে আমরা বলতে পারি সামান্তরিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আয়তক্ষেত্র। বা আমরা যদি কর্ণ দিয়ে বলি, তাহলে আমরা এইটাও বলতে পারি যে সামান্তরিকের কর্ণ দুটি সমান হলে
সামন্তরিকের কর্ণ দুটি সমান হলে তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে দেখো এইভাবেও কিন্তু আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞাটাকে বলতে পারি। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়ছি, তাহলে আজকে যে সমস্ত আলোচনা ছিল সেটা হচ্ছে চতুর্ভুজের শ্রেণীবিভাগ। তাহলে সামন্তরিক, আয়তক্ষেত্র এগুলো কিন্তু চতুর্ভুজের শ্রেণীবিভাগের মধ্যে পড়ে। তাহলে দেখো আয়তক্ষেত্র এবং সামন্তরিকের মধ্যে যদি পার্থক্য বলে, সামন্তরিকের কর্ণগুলি সমান নয়, আয়তক্ষেত্রের কর্ণ কিন্তু দুটি কি হবে, সমান হবে। এবং তুমি যদি এই কোণটাকে মাপো, দেখো এই কোণটাকে মাপলে কি দাঁড়াচ্ছে, এই কোণটার মান কত দাঁড়াচ্ছে না 40-এর থেকে একটু কম, মানে 38 ডিগ্রি বা 37 ডিগ্রি দাঁড়াচ্ছে। তার মানে কোণগুলো কিন্তু সমকোণ নয়, আয়তক্ষেত্রের কোণগুলো কিন্তু সমকোণ হয়ে থাকে। তাহলে আমরা একটা ধারণা পেলাম। তাহলে এই ছবিটাকে আরেকবার দেখি আমরা। তাহলে দেখো এই যে ছবিটা কেমন করে এঁকেছি, দেখো আমরাও এঁকে দিয়েছিলাম। এবং এবি সিডি সামন্তরিকের এবি বাহু, বিপরীত বাহু কি হলো, সিডি। আচ্ছা, এবারে এবির সন্নিহিত বাহু, সন্নিহিত মানে এর সাথে যে বাহু দুটো লেগে আছে, তাহলে এবির সাথে কি লেগে আছে, এসি একটা বাহু লেগে আছে, আর হচ্ছে বিডি একটি বাহু লেগে আছে। তাহলে স্কেলের সাহায্যে এবার মাপ দিই, এ বি আর হচ্ছে সিডি কে যদি মাপি, এই বাহুটা কি হবে, দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে, বিপরীত বাহু দুটো সমান হবে। আচ্ছা, এবার স্কেলের সাহায্যে এ ডি আর বিসি কে যদি মাপি, তাহলে কিন্তু কি দেখলাম, তারা হচ্ছে সমান হলো না। আচ্ছা, তাহলে সামন্তরিকেরই যখন একটি কোণ 90 ডিগ্রি হয় তখন তাকে আয়তক্ষেত্র বলা হয়। আবার আমি বলেছিলাম যে কোনো সামন্তরিকের কর্ণ দুটি সমান হলেও তাকে আয়তক্ষেত্র বলা হয়। বা আমরা আয়তক্ষেত্রকে এইভাবেও লিখতে পারি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়ে থাকে, তাকেও আমরা আয়তক্ষেত্র বলতে পারি। তাহলে আয়তক্ষেত্রকে কিন্তু বিভিন্ন ভাবে আমি তাকে বলছি। এ বি সি ডি তাহলে একটি আয়তক্ষেত্র, এ বি সি তাহলে এইটা হচ্ছে কত ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণই আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে এ বি আর সিডি এই বিপরীত বাহুগুলো আয়তক্ষেত্রে কিন্তু বিপরীত বাহু সমান হয়। আচ্ছা, এডি আর হচ্ছে বিসি এটাও বিপরীত বাহু, এর বিপরীত বাহু এটা, তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে কি হবে, আয়তক্ষেত্রেরও বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হলো, সমান হলো। এবার বর্গক্ষেত্র বলেছে, বর্গক্ষেত্র হচ্ছে যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে থাকে। এখানে আমাকে মাপ দিতে বলেছে, কত সেন্টিমিটার হয় দেখে নি। এটা এখান থেকে দেখছি যে এটার মাপ হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, এবার কোণগুলো কত হবে, কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হবে। বর্গক্ষেত্রে প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হবে। আচ্ছা, বি এ ডি মানে এই কোণটা, আর হচ্ছে এ বি সি, মনে রাখবে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, দুটোকে যোগ করে তাহলে কত ডিগ্রি পাবো, 180 ডিগ্রি পাবো। এটাও 90, এটা 90, যোগ করে 180। আবার দেখো এ বি সি এই কোণটা আর বি সি ডি এই কোণটা, এই দুটোকে যোগ করলেও আমরা কত পাবো, 180 ডিগ্রি পাবো। এবং এর ক্ষেত্রেও কর্ণ দুটোর দৈর্ঘ্য হচ্ছে সমান হবে। এইবারে দেখো পরের যে ছবিটা দেখো, এটা হচ্ছে কি হচ্ছে, এরও প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, কত সেন্টিমিটার করে, এটাও মেপে নিই, দেখে নিই কত হচ্ছে। একের পর দেখো 2 অবধি হচ্ছে না, 5, 6, 7, তাহলে হচ্ছে 1.7 সেন্টিমিটার হলো। তাহলে প্রতিটা দৈর্ঘ্য কিন্তু সমান হলো না। এইবারে দেখো কোণগুলো মাপতে বলেছে, তাহলে আমি একটা যে কোনো একটা কোণ মেপে দেখি। তাহলে এই কোণটা দাঁড়াচ্ছে এই সি বরাবর, মানে অর্থাৎ হচ্ছে 40 ডিগ্রি হচ্ছে। এই সরি, এটা 40 না, কারণ এই সোজাসুজি হবে, মানে 80 ডিগ্রি হচ্ছে। তার মানে মেন কথা আমরা অত ভাবছি না, আমরা এইটুকু মনে রাখবো যে এখানে কিন্তু কোণগুলো কিন্তু 90 ডিগ্রি হবে না, এটা আমরা এখান থেকে জানবো। ত্রিভুজ আমরা পাবো, সেটার নাম হচ্ছে কাইট। কাইট হচ্ছে কি, যাদের সন্নিহিত বাহু দুটো সমান এবং অপর দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এই বাহুটা আর এটা এই দুটো বাহু সমান, তাকে বলা হয়ে থাকে কাইট। তাহলে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ আমরা আঁকলাম, জানলাম। তারপর দেখো 20.1 নিচে করিতে কি বলছে, স্কেল বসিয়ে একটি সামন্তরিকের আঁকি, সামন্তরিকের বিপরীত বাহু বিপরীত কোণ মেপে তাদের মধ্যে সম্পর্ক খুঁজি, 4টি কোণের সমষ্টি কত হবে, হাতে কলমে লিখি। দেখো আমরা সামন্তরিক কেমন করে স্কেল দিয়ে আঁকতে হবে আমরা এটা দেখলাম। তাহলে এটাই কিন্তু নিজে করি কত হবে, 20.1 এটাই আছে, সামন্তরিক আঁকতে বলেছে, তাহলে আমরা সামন্তরিক হয়েছে। এবং আমরা মাপার পর আমরা কি দেখবো, আমরা যখন বাহুগুলোকে মাপবো তখন দেখবো এই বাহুটা আর এই বাহুটা, অর্থাৎ বিসি সমান সমান হচ্ছে এই এসি সমান সমান হচ্ছে বিডি, অর্থাৎ এই বাহুটা এটা সমান হবে। আবার এবি সমান সমান হচ্ছে সিডি, বিপরীত বাহু দুটো সমান পাবো। আবার বিপরীত কোণ দুটো হচ্ছে সমান পাবো, বিপরীত কোণ দুটো, তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলো সমান, এটা মাথায় রাখবে। এখন আর আমি মেপে দেখছি না, তোমরা মেপে দেখতে পারো, দেখবে এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটাকে লিখবো কেমন করে, এ সি ডি দিয়ে,
আর এই কোণটাকে লিখবো কেমন করে, এ বি ডি দিয়ে, এ বি ডি। একই রকম ভাবে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তোমরা এটা বাড়িতে তোমরা নিজেরাই চেষ্টা করে দেখবে, দেখবে যে এই কোণটা চাঁদা দিয়ে মেপে দেখবে যে এই কোণটা আর এই বিপরীত কোণগুলো সমান হয়ে থাকে, তেমনিভাবে বিপরীত বাহুগুলো সমান হয়ে থাকে। এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তার সারমর্ম যদি তুলি তাহলে এইগুলো আসবে, যে সামন্তরিক চতুর্ভুজের বিভিন্ন ভাগগুলো সম্পর্কে আসবে। যেমন সামন্তরিক, সামন্তরিক কাকে বলা হয়? সামন্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকেই বলছি সামন্তরিক। সামন্তরিকের তাহলে বৈশিষ্ট্য কি কি হবে? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলোর পরিমাণ সমান, কর্ণদ্বয় কিন্তু অসমান হয়। সামন্তরিকের কর্ণের দৈর্ঘ্য অসমান হয়, আমরা দেখলাম। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এর দৈর্ঘ্য এগুলো সমান, এটা সমান, এটা সমদ্বিখণ্ডিত করে। এবার রম্বস, রম্বস আমরা জানি, রম্বসের আমরা দেখো সামন্তরিক, রম্বস এগুলো সব জানি, কিন্তু এইবারে আমাদের যেটা জানতে হবে 7-এ, সে তাদের বৈশিষ্ট্যগুলো আসে পরীক্ষায়। রম্বস কি? রম্বসের প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, বিপরীত কোণগুলো সমান, সামন্তরিকের মধ্যেই বিপরীত কোণগুলো সমান। কর্ণদ্বয়ের কি হবে? দেখো এটা হচ্ছে ছোট, এটা বড়, অর্থাৎ কর্ণদ্বয় এখানে অসমান, অর্থাৎ সামন্তরিকের যে বৈশিষ্ট্য তিনটে পেয়েছিলাম এখানেও তাই। এবং এখানে কি হচ্ছে? এখানেও সমদ্বিখণ্ডিত হয়, কিন্তু এখানে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ সামন্তরিকের যা বৈশিষ্ট্য সেটাই রম্বসের হবে, কিন্তু এখানে রম্বসের ক্ষেত্রে কর্ণদ্বয় সমকোণে কথাটা আসবে, সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তারপরে আমরা যদি আয়তক্ষেত্রের কথা ভাবি, আয়তক্ষেত্র আমরা মোটামুটি সকলেই জানি যে সামন্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে আয়তক্ষেত্র বলা হয়। বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কি হয়? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয় সামন্তরিকের আয়তক্ষেত্রের ক্ষেত্রে। প্রতিটি কোণের মান কত হয়? 90 ডিগ্রি হয়। কর্ণদ্বয় কি হয়? এই দুটো কর্ণই সমান হয়, আর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। বর্গক্ষেত্র সম্পর্কেও আমরা কিছুটা ধারণা পেয়ে গেছি, তাহলে তার বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা একসাথে লিখি কি দাঁড়াবে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি হবে? বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর কর্ণদ্বয় কি হবে? বর্গক্ষেত্রে কর্ণদ্বয় হচ্ছে সমান হবে, আর কর্ণদ্বয় কি হয়? পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। যে জিনিসটা তোমরা হচ্ছে রম্বসের ক্ষেত্রেও দেখেছো, রম্বস তারপরে বর্গক্ষেত্র দুটোরে কি হবে? সমকোণে সমদ্বিখণ্ডিত। তাহলে বিষয়টাকে সারমর্মতে আসি। চতুর্ভুজের শ্রেণী বিভাগ। চতুর্ভুজ 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ। চতুর্ভুজ বিভিন্ন ধরনের হয়, কেমন হয় না? ট্রাপিজিয়াম হতে পারে। ট্রাপিজিয়ামের কি? একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। কাইট কি? যাদের সংলগ্ন বাহু দুটি সমান হয় তাকে বলা হয় কাইট। এবার দেখো সামন্তরিক কি বলা হয়? সামন্তরিক হচ্ছে বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল সামন্তরিক। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান হয় এটাকে তির্যক বাহু বলা হয়। তির্যক বাহু তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলা হয়। তারপরে চলে আসো আয়তক্ষেত্র, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি। রম্বস, রম্বসের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়। বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান এবং প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সেই প্রশ্নগুলোতে এবার সমাধান করার চেষ্টা করি। 2-1 নম্বর, 2-1 নম্বর কি বলেছে? সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটির দৈর্ঘ্য, সমদ্বিবাহু হলে তির্যক বাহু দুটোর দৈর্ঘ্যই কিন্তু সমান হবে। তারপর দেখো 2 নম্বর, ট্র্যাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা সামন্তরিক বলে দেব। তাহলে দুটো জোড়া বিপরীত বাহু সমান হলে তখন তাকে বলবো সামন্তরিক। সামন্তরিকের বিপরীত বাহুগুলো কেমন হবে? বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল হবে। 4 নম্বর, সামন্তরিকের একটি কোণের পরিমাণ 90 ডিগ্রি যদি হয় তখন তাকে বলবো আয়তক্ষেত্র, কারণ রম্বসের 90 ডিগ্রি হবে না। চতুর্ভুজের কতগুলো কর্ণ? 2টি কর্ণ। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বস এবং বর্গক্ষেত্র দুটোর ক্ষেত্রেই আমরা দেখেছি যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 7 নম্বর, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হয়? বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয়। রম্বস কি? রম্বস হচ্ছে একটি বিশেষ ধরনের হচ্ছে বর্গক্ষেত্র, বা আমরা কিন্তু রম্বসকে সামন্তরিকও বলতে পারি, কিন্তু বর্গক্ষেত্র বলাটা বেটার হবে, কারণ না, বর্গক্ষেত্রের তুলনায় সামন্তরিক এখানে একটু কনফিউশন আছে। কেন? দেখো আমি একটু কথা বলি যে রম্বসেরও প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, বর্গক্ষেত্রেরও প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই জন্য এর সাথে কিন্তু একটা মিল আছে। আবার দেখো, আচ্ছা এটা দেখি,
রম্বসে এক বিশেষ ধরনের কেমন হয়ে থাকে? বিশেষ ধরনের হচ্ছে সামন্তরিক হবে। আচ্ছা, তারপরে দেখো সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সম করে নয়, শুধুমাত্র লিখব সমদ্বিখণ্ডিত করে। কাগজ কেটে হাতে কলমে যাচাই করি। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বিখণ্ডিত করতে গেলে, এটাকে করতে গেলে আগে একটা বর্গক্ষেত্র আমাকে অঙ্কন করতে হবে। সেই বর্গক্ষেত্রকে আমাকে এখানে কর্ণ আঁকতে হবে। এটা আয়তক্ষেত্র হয়ে গেল, ভুল হয়ে গেল। হ্যাঁ, বর্গক্ষেত্র হলে এটা আয়তক্ষেত্র ধরো, বর্গক্ষেত্র যদি হতো তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান। তাহলে সমান করব এবং এগুলোকে আমরা বলবো কর্ণ। তাহলে তোমরা নিশ্চয়ই বর্গক্ষেত্র আঁকতে পারবে। তাহলে এ বি সি ডি আমি লিখছি। বর্গক্ষেত্রে কিন্তু প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, আর হচ্ছে প্রতিটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হয়। এইবারে আঁকার পর আমাকে কি করতে হবে? আমাকে যেটা কাজ করতে হবে, এই কোণটাকে মাপ নিতে হবে। চাঁদা দিয়ে যদি এই কোণটাকে মাপি তাহলে কত দেখব? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এইটাকে বোঝানোর জন্য আমাকে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে, তারপরে আমাকে কর্ণ আঁকতে হবে। আঁকার পর আমি এই দুটোকে মাপ নিব, দেখব এই দুটোর মাপ সমান হবে। আবার যদি আমরা দেখি তাহলে এই দুটোর মাপ সমান হবে। কাগজ কেটে না করে তোমরা এটা কিন্তু নিজেরাই করতে পারবে। যে একটা বর্গক্ষেত্র নিবে, বর্গক্ষেত্র আঁকার পর এই কোণটাকে মাপবে। যদি 90 ডিগ্রি হয় তাহলে বলবো সমকোণে। আচ্ছা, মাপ, আর এই বাহুটাকে মাপবো, এই বাহুটাকে মাপবো, এটাকে মাপবো, আর এটাকে মাপবো। দেখবো কি এইটা আর এটা সমান, এটা সমান। আর এই কোণটা কত? 90 ডিগ্রি। তার থেকে প্রমাণিত হয় যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্র আঁকবো, কর্ণদ্বয়কে আঁকবো, কর্ণদ্বয়ের তারপর এই দুটোর মাপ নিব, দেখবো এটা সমান, আবার এটা সমান। তাহলে আমরা এইটা প্রমাণ করতে পারবো। এটা তাহলে তোমরা ছবি এঁকে নিজেরা করে আমাকে দেখাবে। এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো। আজকে এই পর্যন্ত থাক, এরপরের দিন একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.